এই সুপার সাইক্লোন রিমেলের গতিবিধি এবং সেই সাথে সাথে উপকূলবর্তী এলাকাগুলোর কি অবস্থা। আমি ইতিমধ্যে ভিডিও ওয়ালে দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী একে একে যুক্ত হচ্ছেন। পটুয়াখালী থেকে আশিকিন প্রিন্সকে দেখতে পাচ্ছি, সেই সাথে সাথে খুলনার কয়রায় অবস্থান করছেন মামুন রেজা। আশিকিন প্রিন্স, আপনার কাছে শুরুতে যেতে চাই। ইতিমধ্যে পটুয়াখালীতে একজন মারা গেছেন বলে খবর পেয়েছি আমরা, আপনি দিয়েছিলেন সেই খবর, এবং সেই সাথে সাথে একটা দুর্যোগপূর্ণ অবস্থা গতকাল থেকেই লক্ষ্য করেছি। সাথে সাথে বলা হচ্ছে যে 8 থেকে 10 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনাও রয়েছে। একটু জানাবেন কি আপনি এখন কোথায় অবস্থান করছেন, সেই সাথে সাথে সেখানকার সার্বিক পরিস্থিতি কি? রাশেদ, আমি এখন রয়েছি পটুয়াখালীর খেপুপাড়াতে। আবহাওয়া অফিসের তথ্য মতে এই ঘূর্ণিঝড় রিমাল খেপুপাড়া এবং এর আশপাশ দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। তবে উপকূল অতিক্রম করার সময় যেরকম শক্তিশালী বাতাস থাকে এবং প্রচণ্ড বাতাস থাকে এবং ঝোড়ো হাওয়া থাকে, ঝড় বৃষ্টি থাকে, সেরকম কোনো পরিস্থিতি এখন পর্যন্ত বিরাজ করছে না এই খেপুপাড়াতে। তবে দমকা বাতাস বয়ে যাচ্ছে এবং মাঝারি আকারে বৃষ্টি হচ্ছে। তবে মূল ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র উপকূল অতিক্রম করার মতো যেরকম ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা থাকে সেটি কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। আমি এখন রয়েছি খেপুপাড়ার একটি আশ্রয় কেন্দ্রে এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশুরা তারা এই আশ্রয় কেন্দ্রে এসে তারা আশ্রয় নিয়েছেন। যেহেতু আশঙ্কা করা হচ্ছে যে এই ঘূর্ণিঝড় রিমাল রাতের দিকে আঘাত আনতে পারে উপকূলে, সেহেতু অনেকে সতর্কতার কারণেই এই আশ্রয় কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন, তারা এখানে আশ্রয় নিয়েছেন। আরেকটি বিষয় যে শুধুমাত্র যে এখানকার বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশুরা এসেছে এমনটি নয়, এখানে যারা এসেছেন তাদের অনেকের গবাদি পশু রয়েছে, সেই গবাদি পশু নিয়েও তারা এখানে এসেছেন। গবাদি পশুরাও কিন্তু আশ্রয় নিয়েছে এই আশ্রয় কেন্দ্রে। ধারণা করা হচ্ছে যে রাত 8টা বা 9টার দিকে যে ঘূর্ণিঝড় রিমাল যেটি রয়েছে সেটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। রাশেদ। আশিকিন প্রিন্সকে অনেক ধন্যবাদ। এবং 8টা থেকে 9টার মধ্যে রিমালের অগ্রভাগ অতিক্রম করতে পারে এমনটি তথ্য আমরা নিশ্চিত করছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি খুলনার কয়রাতে মামুন রেজা আছে। আমি সংযোগটি ঠিকমতো পাচ্ছি কিনা। মামুন, আমার কথা শুনতে পাচ্ছেন? মামুন, আমার কথা যদি শুনতে পেয়ে থাকেন, আমরা দেখছি বাগেরহাটের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে এবং নদনদীর পানি সেখানে ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে বইছে বলে আমরা খবর পাচ্ছি আপনাদের মাধ্যমে। বিশেষ করে নিম্নাঞ্চল লোকালয়ে পানি ঢুকে পড়েছে। একটু জানাবেন যে সেখানে যারা বসবাস করেন তাদেরকে নিরাপদে আশ্রয় নিয়ে যাওয়া সম্ভব হয়েছে কিনা সময়ের মধ্যে। রাশেদ, এই মুহূর্তে রয়েছে কয়রার দারুসালাম মহিলা মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে। এখানে 14-15 জনের মতো মানুষ তারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন এবং আরও কিছু কিছু লোক তারা এখানে আসছেন। আর খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম তিনি জানিয়েছেন যে খুলনার দাকব, কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া এবং বটিয়াঘাটা এই 5টি উপজেলায় প্রায় 85,734 জন নারী, পুরুষ, শিশু তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। তবে আজ এই সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে বলে স্থানীয় অনেকেই দাবি করেছেন, কারণ আশ্রয় কেন্দ্রগুলোতে লোক সংখ্যা আমরা কয়েকটি আশ্রয় কেন্দ্রে গিয়ে খুব একটা দেখতে পাইনি। অল্প কিছু সংখ্যক করে মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছে। আর আশ্রয় কেন্দ্রগুলোতে যারা আশ্রয় নিয়েছে তারা আসলে রাতে কি খাবেন তা নিয়ে কিছুটা অনিশ্চয়তায় রয়েছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছিলেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে চিড়া, মুড়ি, গুড়, শুকনো খাবারের ব্যবস্থা তারা করেছেন। এছাড়া ইউপি চেয়ারম্যান এবং মেম্বাররা তারা রাতে রান্না করা খাবারের ব্যবস্থা করবেন, কিন্তু সেটির কোনো কিছু এখনো দেখা যায়নি। এছাড়া সাইক্লোন শেল্টারগুলোতে কোনো আলোর ব্যবস্থা করা হয়নি, যে কারণে মানুষ অন্ধকারের মধ্যে রয়েছেন। আর সাইক্লোন শেল্টারগুলোতে মোট 1942টি গবাদি পশু আনা হয়েছে বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন। তবে সব মানুষ যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে উপকূলীয় এলাকায়, বেড়িবাঁধের মধ্যে কিংবা পাশে, তারা সবাইকে এখনো পর্যন্ত সাইক্লোন শেল্টারে যেমন আনা সম্ভব হয়নি, কিংবা তারাও এখনো পর্যন্ত আসেনি। আর বাইরে এই মুহূর্তে ঝড়ো বাতাস বইছে।
খুলনার কয়রা থেকে আমাদের সহকর্মী মামুন রেজা যুক্ত হয়েছিলেন। আমরা এই পর্যায়ে ঢাকায় আগারগাঁওয়ে আপনাদেরকে নিয়ে যেতে চাই। সেখানে আবহাওয়া অধিদপ্তরে অবস্থান করছেন আমাদের আরেক সহকর্মী জুমাতুল বিদা। আমরা জানার চেষ্টা করব আবহাওয়া অধিদপ্তর নতুন করে কোনো ব্রিফ করেছে কিনা, যেখানে বলা হচ্ছে যে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই প্রবল ঘূর্ণিঝড় রিমাল তার অগ্রভাগ বাংলাদেশ অতিক্রম করা শুরু করতে পারে। জুমাতুল বিদা, আশা করি শুনতে পাচ্ছেন। একটু জানাবেন কি যে আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ কি ব্রিফ করছে গণমাধ্যম কর্মীদের? আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যটি আসলে আমি উপস্থাপনের চাইতে বেশি জরুরি যে যদি আবহাওয়া অধিদপ্তরেরই একজন কথা বলেন, আমাদের সাথে রয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। তার সাথে আমরা সরাসরি কথা বলবো যে এখন ঠিক এই মুহূর্তে কি অবস্থান রয়েছে ঘূর্ণিঝড় রিমালের। ধন্যবাদ। বাংলাদেশের উপকূল অতিক্রমরত যে ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড় রিমাল, সে রিমালটি কিন্তু তার যে কেন্দ্র, সে কেন্দ্র কিন্তু আজ সন্ধ্যা নাগাদ উপকূলের একেবারেই কাছাকাছি চলে এসেছে। এর প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এসব অঞ্চল কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং বাতাস হচ্ছে, এবং সেই সাথে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের সাতক্ষীরা এবং খুলনা, বাগেরহাট এবং কলকাতার যে সাগর আইল্যান্ড আছে এই অঞ্চল দিয়ে অতিক্রম করার সম্ভাবনা আছে, এবং এর যে কেন্দ্রটি বর্তমানে একেবারে বাংলাদেশের উপকূলের কাছাকাছি চলে এসেছে। এই কেন্দ্র অতিক্রম করতে আরও 3 থেকে 5 ঘন্টা সময় লেগে যেতে পারে। এর পরবর্তী যে বাকি অংশগুলো থাকবে ঘূর্ণিঝড়ে, সেই ঘূর্ণিঝড়ের বাকি অংশটি অতিক্রম করতে আরও 3-4 ঘন্টা সময় লেগে যেতে পারে। অর্থাৎ এর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হবে এবং সেই সাথে কোথাও কোথাও দমকা হওয়া এবং ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানছিলেন যে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান, তিনি কিন্তু সর্বশেষ তথ্যটি আসলে জানালেন যে রিমালের কি পরিস্থিতি রয়েছে এবং কেন্দ্রটি আসলে উপকূলের একেবারেই কাছাকাছি রয়েছে, সেই তথ্যটি জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, অনেক ধন্যবাদ। বিদা আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ে অবস্থান করছিলেন আগারগাঁওয়ে অবস্থিত, এবং সেখানে আবহাওয়াবিদের মাধ্যমে আমরা জেনে আসার চেষ্টা করছিলাম যে সর্বশেষ কি অবস্থা। আমরা আরও একবার আমাদের সহকর্মীদের কাছে চলে যেতে চাই। বরগুনায় অবস্থান করছেন আবু জাফর সালে। আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি। আবু জাফর সালে, একটু জানাবেন যে সেখানে উপকূলবর্তী কতজন মানুষ বসবাস করেন? তাদের সবার মধ্যে অনেকে দেখতে পাচ্ছি যে অনীহা রয়েছে আশ্রয়কেন্দ্রে যাওয়া নিয়ে, যেটা আমরা বারংবার দেখে থাকি গণমাধ্যমের অনেক খবর, এবং সেই সাথে সাথে প্রচারণার পরও হয় না। একটু জানাবেন যে কি অবস্থা সেখানে আপনার? রাশেদ, আমি এই মুহূর্তে আছি বরগুনা সদর উপজেলার পটুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইকেল শেল্টার। এটি আশ্রয় কেন্দ্র হিসাবে আজকে খুলে দেওয়া হয়েছে। আমি আপনাকে যদি একটু দেখাই যে এখানে লোক রয়েছে, ভিতরে লোক আসতে শুরু করেছে, যদিও দুপুরের দিকে অনেকে আসেন না। শুরু করেছে এখানে যারা আছেন, এবং তারা আসতে শুরু করছেন যার যার মতো করে শুকনো খাবার, কিছু অল্প পরিমাণে খাবার নিয়ে আসতে শুরু করেছেন। তো আপনি যে বিষয়টি বলছেন যে বরগুনাতে 642টি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং 3টি মুজিব কেল্লা, যেখানে বলা হয়েছে যে 2,70,000 লোক আশ্রয় নিতে পারবে। তবে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা কিন্তু এর থেকে প্রায় 2 থেকে 3 সেক্ষেত্রে বড় ধরনের কোনো আঘাত হানে এবং যদি বা বাঁধ ভেঙে যায়। এবং আমি আপনাকে আরেকটু বিষয় বলে রাখি যে আজকে কিন্তু দুপুরে জেলার আমতলী উপজেলার একটি পয়েন্টে বাঁধ ভেঙে গেছে, সেখানেও কিন্তু পানিতে প্লাবিত হয়েছে। 3 থেকে 400 বাড়িঘর প্লাবিত হয়েছে, এবং নিম্ন অঞ্চলগুলো কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে, কারণ বিপদ সীমার 67 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু জোয়ারের পানি প্রবাহিত হয়েছে। তো এখন যে বিষয়টি হচ্ছে যে দুপুরে যদিও জোয়ার সেটি এখন ছিল, তো এখন কিন্তু হয়তো ভাটার সময়, তবে রাত 10টার পরে কিন্তু আবার সেই জোয়ার আসবে এবং সেই জোয়ারে কিন্তু আবারও প্লাবিত হবে। এবং পাশাপাশি বলতে চাচ্ছি যে এই যে আশ্রয় কেন্দ্রগুলো আছে, এখানে কিন্তু কোনো লাইটের ব্যবস্থা নাই, এখানে বিদ্যুৎ নাই, লাইট নাই, এখানে কিন্তু তারা একেবারে অন্ধকারের ভিতরে আছেন। আবার আমরা বুঝতে পারছি যেহেতু দুর্যোগ প্রবণ এলাকা, খুব স্বাভাবিকভাবে সেখানে সংকটও আমরা লক্ষ্য করেছি। সাতক্ষীরায় দেখতে পাচ্ছি আমিনা, বিলকিস, ময়না, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। সুন্দরবনে ইতিমধ্যে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে, সেই সাথে নিম্নাঞ্চলগুলোতে পানি উঠে যাওয়ার কারণে অনেক আতঙ্ক বিরাজ করছে মানুষের মধ্যে। সবাই আশ্রয়স্থলে জায়গা করে নিতে পেরেছে কিনা সময় মতো? রাশেদ, আপনি যেমনটি বলছিলেন, আসলে এই রেমালের প্রভাবে কিন্তু সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, তারপর দুপুরের দিকে যে একাধারে বৃষ্টি হচ্ছে, এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে।
এই যে নদীর পানি একেবারে 5 থেকে 6 ফুট বেড়ে গিয়েছে এবং এই পানি কিন্তু ভাটার সময়, এখন ভাটার সময়ও কিন্তু নেমে যায়নি, একেবারে কানায় কানায় আছে। কিন্তু রাতে যখন আবার জোয়ার আসবে তখন যে কি অবস্থা হবে সেটি এখন মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে। তো আমি একটি আশ্রয় কেন্দ্রে আছি, এখানে বলে রাখা দরকার যে 800-র মতো আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে মানুষদেরকে এখানে নিরাপদে রাখার জন্য। মানুষ কিন্তু দুপুরের পর থেকে আসা শুরু করেছে এবং এখনো পর্যন্ত পথে তারা আসছে। মানুষ, এখানকার স্থানীয় মানুষ কিন্তু তাদের ভিটে বাড়ি ছেড়ে কোনোভাবেই শেষ মুহূর্ত পর্যন্ত আসতে চান না। তারা কিন্তু এখন চলে আসছেন কোনো উপায় অন্তর না দেখে, এইটাই শেষ অবলম্বন মনে করে, শেষ উপায় মনে করে তারা এখন আশ্রয় কেন্দ্রে আসছে। বিলকিসকে ধন্যবাদ। আমিনা বিলকিস ময়না সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। চট্টগ্রামে চলে যেতে চাই, চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী ইমদাদুল হক। ইমদাদ, একটু জানাবেন যে চট্টগ্রামের আবহাওয়ার কি অবস্থা এবং সেই সাথে সাথে মানুষ এখন পর্যন্ত কতটুকু সচেতন রয়েছে নিরাপদের আশ্রয় নেওয়ার ব্যাপারে, এবং সেই সাথে সাথে কোনো রকম ঝড়ের কারণে ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত কোনো পরিলক্ষিত হয়েছে কিনা? রাশেদ, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য চট্টগ্রামে নেই, কারণ খুব বেশি ঝড়ো বাতাস কিন্তু নেই। বিকেলের পর থেকে একটু মাঝারি ধরনের থেমে থেমে মাঝারি বাতাস হচ্ছে, কোথাও কোথাও কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, এই ধরনের একটি পরিবেশের মধ্যে আছে। এবং খুব বড় ধরনের ঝড়ো হাওয়া যেটি বলি আমরা সাতক্ষীরাতে বা বরিশালে যেটি দেখছি, চট্টগ্রামে কিন্তু আর খুব একটা প্রভাব নেই। এবং যেটি দেখছি, আমরা আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। আপনি ক্যামেরার মাধ্যমে ঠিক কতটুকু দেখা যাচ্ছে আমরা জানি না। এই সিঁড়ি, এরপরেই হচ্ছে সমুদ্র, সেখানেও আপনি নিশ্চয়ই দেখছেন যে নিচে পর্যন্ত মানুষ, যেই জায়গাটিতে নিচে পর্যন্ত মানুষ আছেন, যেহেতু একটু আবহাওয়া, একটু প্রতিকূল আবহাওয়া বা একটু বৃষ্টিপাত হচ্ছে, বাতাস আছে, অনেক লোকজন আসলে দেখতে আসছেন যে আসলে সমুদ্রের পরিস্থিতিটা কি, কিছুটা উত্তপ্ত অবস্থায় বা কিছুটা উত্তাল অবস্থায় সমুদ্রের পরিস্থিতি কি। বুঝতেই পারছেন যে আসলে মানুষের মধ্যে ভয়, ভীতি বা এই ধরনের যে বিষয়টি সেটি একদমই নেই। এবং একই সাথে আমি একটু তথ্য জানাতে চাই যে চট্টগ্রাম জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে যে জেলায় 745টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে, এবং একই সাথে 1100-রও বেশি প্রাথমিক বিদ্যালয় আছে, সেগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। যদি বড় ধরনের আঘাত আসে বা ঘূর্ণিঝড় আসে, সেক্ষেত্রে যেন সবাই চলে যেতে পারেন, আশ্রয় নিতে পারেন। তো এর বাইরে কোথাও আসলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা ঝড়ো বাতাসে সেটি নেই। এবং এই মুহূর্তে সাগরের চিত্র যদি বা বলি, যে এখন কিন্তু ভাটা চলছে এবং 9টা 21 থেকে আবার জোয়ার শুরু হবে, এবং ভাটার কারণে পানি কিন্তু সাগরে অনেক নিচে। পরবর্তী রাত 9টার পরে যদি জোয়ার হয়। জি ইমদাদ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ রাশেদ, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে পানি ওঠা এবং পরিস্থিতি সেটি কিন্তু বরিশালে সকাল দুপুর বলা যায় যে 12টা থেকে বরিশালে কিন্তু থেমে থেমে বৃষ্টি হতে শুরু করে, কখনো মুষলধারে, কখনো আবার গুড়ি গুড়ি বৃষ্টি। তো সেই বৃষ্টি কিন্তু চলে বেলা দুপুর 3:30 পর্যন্ত। এরপরে কিন্তু আসলে আমরা আর কোনো বৃষ্টি দেখতে পাইনি। তবে এখন এই মুহূর্তে বাতাস হচ্ছে, বেশ ঝড়ো বাতাস এটাকে বলা যায়, যে দমকা যে বাতাস, সেই দমকা বাতাসটি হচ্ছে। এবং এর কারণে যে সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে নৌযান চলাচল বন্ধ, সেই বন্ধ নৌযান কিন্তু এখনও রয়েছে, এবং নদীর পানি কিন্তু উত্তাল রয়েছে। আমরা এটি দেখেছি বেলা 11টা থেকে কিন্তু নদীর পানি উত্তাল হতে শুরু করে, এবং এটি আস্তে আস্তে বাড়ে, এবং এখনও কিন্তু নদীর পানি বেশ উত্তাল রয়েছে। বরিশালের পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বরিশালের যে কীর্তনখোলা নদীটি রয়েছে, সেই কীর্তনখোলা নদীর পানির যে বিপদসীমা সেটি হচ্ছে 2.14 সেন্টিমিটার। সেখানে বরিশালের কীর্তনখোলা নদীর পানি কিন্তু এখন বিপদসীমার 12 সেন্টিমিটার উপর থেকে 6টার সময় প্রবাহিত হয়েছিল, যদিও তারপরে ভাটা শুরু হয়েছে, সেই হিসাবে কিছুটা নেমে যাওয়ার কথা পানি বোর্ডের হিসাব মতে। বরিশালের কিছু কিছু এলাকায়। জি কাউসার, অনেক ধন্যবাদ। যেমন বলছিলাম যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে, বিশেষ করে কলকাতায় তীব্র ঘূর্ণিঝড় রেমালের আমরা ইতিমধ্যে প্রভাব লক্ষ্য করছি, যেখানে বলা হচ্ছে যে রেমালের কেন্দ্র যে মুখটা, যে কেন্দ্র ভাগটা, সেটা প্রায় ঘন্টায় 120 কিলোমিটার বেগে বাতাসের প্রবল গতিবেগ থাকবে। কলকাতায় খবর বলছে আবহাওয়া অধিদপ্তরের মতে সেখানে বাতাসের তীব্রতা 95 থেকে 105 কিলোমিটার পার আওয়ার। শুভজিৎ, আশা করি কথা শুনতে পাচ্ছেন, একটু জানাবেন যে সেখানে সার্বিক পরিস্থিতি কি, মানুষ নিরাপদে আছে কিনা?
দেখুন, পরিস্থিতি ভয়াবহ, এটা অস্বীকার করে লাভ নেই। সাগর পাড়ের মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, মানুষজন সরে যেতে বাধ্য হয়েছে, কারণ সাগর, এই বকখালি, সাগর, কাকদ্বীপ, নামখানা, এগুলো কার্যত বিচ্ছিন্ন অঞ্চল। এবং আমরা যেখানে রয়েছি একেবারে কাকদ্বীপ এবং সাগরের মাঝখানে যে অঞ্চলে রয়েছি, এখানে মূলত যেহেতু সমুদ্রের সমস্ত হাওয়ার একটা প্রভাব ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। দুপুর থেকে হাওয়া চলছিল, আমরা যখন থেকে এসেছি তখন থেকে গাছপালা রাস্তার উপরে পড়তে শুরু করেছে। আর এখনকার যে পরিস্থিতি, এটা অত্যন্ত ভয়াবহ। আমি মানে দূর দূরান্তে কোনো আলোর ছিটে ফোঁটা দেখতে পাবেন না। পুরো সমুদ্রের পার এবং এলাকা সম্পূর্ণভাবে খালি করে দিয়েছে। কার্যত লকডাউনের সময় যে আমফান পেয়ে ইয়াসের যে ছবি আমরা দেখেছি, সেই ছবি মনে পড়ছে। এবং সবচেয়ে ভয়াবহ যদি বলি, ঘূর্ণিঝড়ের অগ্রভাগ যে মুহূর্তে প্রবেশ করেছে, এই মুহূর্তে কিন্তু সমুদ্রের পাড়ে ভাটা থেকে জোয়ার আসা শুরু করেছে। এবং এটা কিন্তু অনেকটা আইলার যে সিমটম, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আইলার সময় কিন্তু ঘূর্ণিঝড় যখন অগ্রভাগ যখন ঢুকতে শুরু করেছিল, সেই সময় কিন্তু জোয়ার আসতে শুরু করেছিল সমুদ্রের পাড়ে। ফলে একটা যে জোয়ার প্রভাবে যে গ্রামাঞ্চলে যে ক্ষয়ক্ষতির পরিমাণ, সেটা কিন্তু বেড়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে দেখছিলাম এখানকার দোকানপাটের যে মানুষজন, তারা কিন্তু শেষ সম্বল তারা সরিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা তারা করছে। নিরাপত্তারক্ষীদের বাধা রয়েছে, তার মধ্যেও তারা করছে। অন্যদিকে যদি আপনি দেখেন, ব্যাপকভাবে কিন্তু বাঁধের যে ফাটল, সেটা কিন্তু সামনে আসছে। আইলার পরেও বা ইয়াস একটা ব্যাপক খনির পরেও কিন্তু এখানকার যে প্রপার যে বাঁধগুলো, সেগুলো কিন্তু রিপেয়ার হয়নি, যার ফলে বাঁধগুলো ইতিমধ্যেই ফাটতে শুরু করেছে। একাধিক গ্রামে জল ঢোকার যে খবর, সেটা কিন্তু আমরা পাচ্ছি। সুন্দরবনের অঞ্চলের, যেখানে একদম উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ব্যাপকভাবে এফেক্ট হয়েছে এবং লক্ষাধিক মানুষ কিন্তু আজকের দিনে এফেক্ট হতে চলেছে বলে। শুভজিৎ, আশা করি আপনি নিরাপদে থেকে তথ্য সংগ্রহ করবেন এবং সেই সাথে সাথে আমাদের বাকি যে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, তারাও নিরাপদে থেকে সুপার সাইক্লোন রিমালের তথ্য জানাবেন বলে আমরা আশা রাখি। তো কোথায় কোথায় জলোচ্ছ্বাসের খবর আপনার কাছে রয়েছে? পোর্ট এবং হলদিয়া পোর্ট সমুদ্র পথে গেলে বেশি দূর নয়, সেই পোর্ট সার্ভিস বন্ধ করা হয়েছে। এবং এখানে ভেজারগঞ্জ পোর্ট আছে, যেখান থেকে মূলত বাংলাদেশের যে শিপগুলো, সেগুলো কিন্তু মূলত এই রুট থেকেই কিন্তু ঢোকে। এই সমস্ত রুটের শিপগুলো কিন্তু সমুদ্রের ঠিক বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সমুদ্রের যত চ্যানেল বা নদীর চ্যানেল, সেগুলো খালি করে দেওয়া হয়েছে। তারপরেও যদি আপনি দেখেন এখানকার পরিস্থিতি, প্রশাসন যেভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে, মাইকিং করতে চাইছে, এলাকার মানুষজনকে সাইক্লোন শেল্টারে নিয়ে যেতে, সেখানে একটা সমস্যা তৈরি হয়েছে। কারণ সামনে নির্বাচন রয়েছে, নির্বাচন কেন্দ্রিক কিন্তু যে সাইক্লোন শেল্টার হিসেবে যে স্কুলগুলো ব্যবহার করা হয়, সেই স্কুলগুলোর মধ্যে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়েছে। ফলে এলাকার মানুষজনের সেই এলাকায় শেল্টার নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে। কিছু কিছু মানুষ, তারা কিন্তু তাদের যাদের উঁচু বাড়ি, সেখানে গ্রামাঞ্চলে তারা শেয়ার করে রয়েছে। গ্রামের দিকে ঢোকা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়েছে। কিন্তু শুকনো খাবার প্রশাসনের তরফ থেকে আগে ভাগেই দিয়ে দেওয়া হয়েছে, টিপল দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সব মিলিয়ে যে পরিস্থিতি প্রশাসনের কতটুকু নিয়ন্ত্রণের মধ্যে আছে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে। একদিকে যেরকম সমস্ত সাগর দ্বীপের পাওয়ার কানেকশন কাট অফ করে দেওয়া হয়েছে, যে মোবাইল নেটওয়ার্ক আমরা কিছুক্ষণের মধ্যে মোবাইল নেটওয়ার্ক হারিয়ে ফেলছি, কিছু মোবাইল নেটওয়ার্ক পাচ্ছি। স্থানীয়ভাবে যেটা জানতে পারছিলাম, মোবাইল নেটওয়ার্কগুলো মূলত ডিজেল চালিত, ডিজেলের মাধ্যমে চালানো হচ্ছে। ইলেকট্রিক্যাল লাইন দুটোর পর থেকে কিন্তু এখানে কাটতে শুরু করেছে প্রশাসন। কারণ ইলেকট্রিক্যাল লাইন থাকলে প্রশাসনের ধারণা হয়তো পরিস্থিতি আরো কিছুটা বিগড়ে যেতে পারে। ইলেকট্রিক্যাল লাইন সম্পূর্ণভাবে এখান থেকে কেটে দেওয়া হয়েছে এবং প্রশাসনের মানুষজন, তারা কিন্তু গ্রামে গ্রামে ঘুরছে, মাইকিং করছে। এবং এনডিআরএফের একটা বড় টিম, তারা কিন্তু ইতিমধ্যে সাগরদ্বীপের কাছাকাছি চলে এসেছে। ঘড়ির সময় যদি আপনি দেখেন, সেই হিসাবে এখন থেকে আর বলা হচ্ছে যে 5 থেকে 6 ঘন্টার মধ্যে এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত খারাপ হতে পারে। আমরা ইয়াসের সময় যখন দেখেছিলাম এই এলাকায়, এখানে কিন্তু প্রায় 1 মানুষ সমান জল ছিল। এবং আজকের যা পরিস্থিতি, অর্থাৎ যে সময় জোয়ার উঠতে শুরু করেছে, সে সময় ঘূর্ণিঝড়ের অগ্রভাগ আসছে। আপনি যদি ক্যালকুলেশন করেন, অনেকটা আয়লা বা ইয়াসের মতো পরিস্থিতি যদি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু যে পরিস্থিতিতে এখানে এখন দাঁড়িয়ে আছে, হয়তো 3 থেকে 4 ঘন্টার পরে হয়তো এই এলাকায় আর দাঁড়িয়ে থাকা সেই পরিস্থিতি থাকবে না। এবং মোবাইল নেটওয়ার্ক কাট অফ করা হয়েছে, ফলে সব দিক থেকে এলাকা একটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হচ্ছে। এবং এলাকার মানুষজন কিন্তু পরিবেশ পরিস্থিতি আগেভাগে অনুমান করতে পারছে। তারা প্রথম দিকে কিন্তু অনেকেই এলাকা ছেড়ে বেরোতে চাইছিল না, কারণ পরিস্থিতি তখন এতটা খারাপ ছিল না। কিন্তু দুপুরের পর থেকে পরিস্থিতি যেভাবে খারাপ হতে শুরু করেছে, সেখানে মানুষজনের সরে যাওয়া ছাড়া এই এলাকা থেকে কোনো বিকল্প, স্থানীয় মানুষরা বলছে তাদের কাছে কোনো বিকল্প অবস্থান এই মুহূর্তে নেই। এবং শুভজিৎকে দেখতে পাচ্ছিলাম, এখানে বেশ দুর্যোগ প্রবণ পরিস্থিতি ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি।